বেশিরভাগ সময় ধর্ম এবং সামাজিক অবস্থানের মধ্যে নারীর অবস্থানটাও পড়ে, যেহেতু আমাদের একটি পুরুষ শাসিত সমাজে আমরা বাস করি। তো সেই অবস্থান থেকে নারীকে আসলে কার্ড হিসেবে একটা ব্যবহার করা হয়, এবং ধর্মকেও। এবং আমি সবসময় বলি যে স্পেশালি পলিটিক্সে ধর্মকে আসলে পুঁজি করে উম মানে এইটাকে বিক্রি করা হয়, এবং সেটা খুব ভয়ঙ্কর ভাবে। এখানে আমাদের প্রধানমন্ত্রী নারী এতদিন ছিলেন, বিরোধী দলীয় নেত্রী তিনি নারী ছিলেন। সেখানে আসলে নারী স্বাধীনতা দেয়া হবে কি হবে না, এখানেই তো বোঝা যায় যে আমরা আসলে নারী স্বাধীনতাকে কতটুকু প্রায়োরিটি দিয়েছি। অন্যদিকে যদি আপনি দেখেন যে আমেরিকার মতো দেশে, সেখানে তাদের ইতিহাসে কোনো নারী প্রেসিডেন্ট নেই, অথচ নিশ্চয়ই আমরা স্বীকার করবো যে সেখানে নারীর মত প্রকাশের স্বাধীনতা, পোশাকের স্বাধীনতা, আচারের স্বাধীনতা আমাদের থেকে খানিকটা হলেও বেশি আছে। যখনই দেখবেন যে কোনো মেয়ে আসলে তার মতো করে কথা বলতে চাচ্ছে, তাকে তো সমাজ তাকে গ্রহণই করতে চায় না। তার নেতৃত্ব বা তার আন্ডারে কাজ করবে, সেই কথা তো ভাবার প্রশ্নই ওঠে না। সো এই জায়গা থেকে আমরা এখনো অনেক দূরে আছি। একটি সরকার বা একজন শাসক কখন আসলে স্বৈরাচারী হয়ে যান, তার পেছনে কি আপনি দায়ী নয়? অফকোর্স আমরা দায়ী। আসলে যখন অনেক মানুষের রক্ত রাস্তায় নদী বইয়ে দিল, তখন আসলে আমাদের কিছু মানুষের বিবেকে একটু নাড়া দিয়েছে, কিছু মানুষের সেটাও দেয়নি। একজন সুনাগরিকের দায়িত্বটা কি থাকে, বা নাগরিক সত্তাটা কিভাবে তৈরি হয়? সেটা কি রাজনৈতিক পরিচয়ে, বা যে কাজটি করে সেই পেশাদারিত্বে, নাকি ধর্মে? কিভাবে তুমি সেটা ব্যাখ্যা করো? মানুষের মনুষ্যত্ব দিয়ে আমার কাছে মনে হয় যে সবার আগে তার আহ মানবিক দিকটা যত পারবে আসলে প্রস্ফুটিত করতে, সে একজন নাগরিক হিসেবে তত বেশি দায়িত্বশীল হতে পারবে। সো মানবিক দিকটা আমার কাছে মনে হয় সবচেয়ে ইম্পর্টেন্ট। তার ধর্ম, তার পেশা, তার ইভেন তার লিঙ্গ, কোনো কিছুই আসলে এখানে ম্যাটার করার কথা না, যদি তার মনুষ্যত্ব বোধটা ঠিক থাকে। দীপ্তি কি বলবে? আমার কাছে মনে হয় ইটস ডিপেন্ডস অন দ্য প্লেস অ্যান্ড রোল ইউ আর ইন। যেমন হচ্ছে, একটা মানুষ তো জীবনে অনেক ধরনের পরিচয় বহন করতে পারে। তানভীর ভাই, আপনি নিজে একসময় কারোর সন্তান, একসময় কারোর স্বামী, একসময় কারোর পিতা। তো নিশ্চয়ই এক একটা রোলে আপনার এক এক ধরনের দায়বদ্ধতা থাকে। আমার মনে হয় পরিচয়টাও আসলে ওইভাবে নির্মিত হয়। আপনি যখন দেশের কথা ভাববেন, তখন আসলে আপনি শুধুমাত্র একজন বাংলাদেশী হিসেবে আপনার নাগরিকত্ব নিয়ে বা নাগরিক দায়িত্ব নিয়ে ভাববেন। আপনার ধর্ম আপনার প্রধান পরিচয় হবে যখন আপনি আপনার স্রষ্টার সাথে কানেক্ট করতে চাইবেন। আপনার রাজনৈতিক দর্শন, হয়তো আপনি রাজনৈতিক ব্যক্তিত্ব হলে একরকম ভাবে সেটা কাজ করবে। আবার আমি যদি জনগণের জায়গা থেকে আমি আমার ভোটটি দেব, শুধু সেই জায়গা থেকে আমি থাকি, তাহলে অন্যরকম হবে। সো আমার মনে হয় যে এটা ব্যক্তি জীবন থেকে শুরু করে রাষ্ট্রীয় জীবন, সব জায়গায় আপনি কখন কোন রোলে আসলে আপনি আছেন, সেই রোলে আপনার দায়িত্ব এবং আপনার অধিকারের জায়গাটা যদি মানুষের সচেতনতা থাকে, তাহলেই মনে হয় সবকিছু আসলে ঠিকঠাক হয়ে যায়। এবং আপনার এখতিয়ার কতটুকু, কোথায় আপনি কতটুকু করতে পারেন, সেই গানটা আমাদের ভীষণ গুরুত্বপূর্ণ বলে আমার মনে হয় আর কি। ধন্যবাদ। দুজনের কাছে আবারও একই কমন প্রশ্ন আমি একটু করতে চাইবো। বাঁধন, আমরা দেখি যে বিভিন্ন রাজনৈতিক দল নারীকে নিয়ে বিভিন্ন রকম ন্যারেটিভ দেয়, এবং তাদের একটা অবস্থানও থাকে, যেমন থাকে ধর্ম নিয়ে। তো এই বিষয়টা একজন নারী না, একজন নাগরিক বা একজন মানুষ হিসাবে তুমি কিভাবে দেখো? এবং রাজনীতিতে এটা আলাদা একটা ট্রাম্প কার্ড কিনা? যেমন কিছুদিন আগে সলিমুল্লাহ খান বলেছিলেন যে দুইটা বিষয় প্রত্যেকটা রাজনৈতিক দল কৌশলী ভাবে তারা হাতে নেয়, সেটা হচ্ছে নারীদের কিভাবে হ্যান্ডেল করবে এবং ধর্ম নিয়ে। এটা এক ধরনের সঠতা। তো বাঁধন কি বলতে চায়? আমি স্যারের সাথে আসলে কিছুটা না, বেশ বেশ খানিকটাই একমত। যে বেশিরভাগ সময় ধর্ম এবং সামাজিক অবস্থানের মধ্যে নারীর অবস্থানটাও পড়ে, যেহেতু আমাদের একটি পুরুষ শাসিত সমাজে আমরা বাস করি। তো সেই অবস্থান থেকে নারীকে আসলে কার্ড হিসেবে একটা ব্যবহার করা হয়, এবং ধর্মকেও। এবং আমি সবসময় বলি যে স্পেশালি পলিটিক্সে ধর্মকে আসলে পুঁজি করে এইটাকে বিক্রি করা হয়,
এবং সেটা খুব ভয়ঙ্কর ভাবে। এবং নারীর অবস্থানটা আমরা দূর থেকে দেখে যতটুকুই মনে করি না কেন যে এত বছর মানে আমাদের প্রধানমন্ত্রী নারী ছিলেন, ডেফিনেটলি সেটা আমাদের জন্য অনেক বড় একটা পাওয়ার কথা ছিল যে আমাদের সমাজ ব্যবস্থায় বা আমাদের মানে পলিটিক্সও ইভেন এইটার অনেক বড় একটা ইম্প্যাক্ট থাকার কথা ছিল যে নারীর অবস্থানের আসলে একটা বিশাল পরিবর্তন আসবে বা ইম্প্যাক্টফুল একটা জায়গা তৈরি হবে। কিন্তু সেক্ষেত্রে সেটা কিন্তু আসলে আমরা দেখতে পাই না, কারণ আমাদের এখানে নারীরা সমাজের তথাকথিত এই পুরুষতান্ত্রিক সমাজের তথাকথিত ছকে বাঁধা যে নারীটাকে আসলে এই সমাজ ব্যবস্থা দেখতে চায়, সেই নারী যখন তাদের প্রতিনিধিত্ব করে তখন তারা তাদের প্রতিনিধিত্ব করার জন্য তাদেরকে নির্বাচিত করেন যে আচ্ছা ঠিক আছে এই 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 নারীটি আমাদের প্রতিনিধিত্ব করবে, কারণ সে আমাদের মতো করে কথা বলে। হ্যাঁ, কিন্তু আপনি যখনই দেখবেন যে কোনো মেয়ে আসলে তার মতো করে কথা বলতে চাচ্ছে, তাকে তো সমাজ মানে সমাজ তাকে গ্রহণই করতে চায় না, তার নেতৃত্ব বা তার আন্ডারে কাজ করবে সেই কথা তো ভাবার প্রশ্নই ওঠে না। সো এই এই জায়গা থেকে আমরা এখনো অনেক দূরে আছি। হ্যাঁ, আমি যতবারই দেখি না কেন যে আমরা বাংলাদেশে প্রধানমন্ত্রী নারী ছিলেন এবং সেটার জন্য আমি খুব একটা পার্থক্য কিছু দেখি না যে নারীর অধিকারে বা নারীর ক্ষমতায়নে খুব বেশি ডিফারেন্স কিছু হয়েছে। যেটা আমার ধারণা যে একজন পুরুষ যদি এইখানে ক্ষমতায় থাকতেন তাহলেও এখন পর্যন্ত যতটুকু মানে অগ্রগতি হয়েছে ততটুকুই হতো। আমি খুব বেশি একজন নারী প্রধানের কাছ থেকে খুব বেশি আমি ডিফারেন্স কিছু পাইনি, আমার কাছে মনে হয়নি। দীপ্তি, একই প্রশ্ন পাশাপাশি একটু সংযুক্ত করব যে গণমাধ্যম এবং বাঁধনো যেমন সবিজে খুবই অত্যন্ত জনপ্রিয় মুখ, এবং সেই ক্ষেত্রে আলাদা কোনো বাড়তি কোনো সুবিধা বা রাজনৈতিক পট পরিবর্তনের সাথে কোন রকম সুবিধা অসুবিধার কথা তোমাদের মাথায় থাকে কিনা, যে অমুক দল থাকলে আমি সুবিধা বা স্বচ্ছন্দ, সুবিধা বলাটা ভুল, স্বচ্ছন্দে কাজ করতে পারবো, অমুক দল থাকলে পারবো না, এই যে পার্সপেক্টিভ একটা দেশে বিভিন্ন রাজনৈতিক দলের, তো এই ভীতি এবং এই স্বচ্ছন্দতা থাকে কিনা তোমাদের? থ্যাংক ইউ। আসলে আপনি শুরুতে যে কথাটা বলছিলেন না, সলিমুল্লাহ স্যারও যে ওয়ার্ডটা ব্যবহার করছিলেন, ট্রাম্প কার্ড, সো এটা আসলে রাজনৈতিক ট্রাম্প কার্ড হিসেবে ব্যবহৃত হয়েছে, যে যারা একেবারে নারী স্বাধীনতাকে নিজেদের রাজনৈতিক এজেন্ডার শুরুতে রেখেছিলেন, তারা আসলে কি করেছেন সেখান থেকে, মানে আমাদের বর্তমান পরিস্থিতিতে আমরা সোসাইটিতে কি কি দেখি সেই জায়গাটা থেকেই তো আমরা আসলে বুঝতে পারি যে তার অগ্রগতি কতটুকু হয়েছে। এবং সেটা যত না নিজের দলকে পপুলার করার জন্য, এটা হয়তো তাদের বিপক্ষের দলকে অজনপ্রিয় করার আরেকটা বড় অস্ত্র হিসেবে এতদিন কাজ করেছে। সো সেই সেই ভীতিটা তো থাকেই। তবে ভীতিটা আমার মনে হয় যে কেন আসলে, সেদিনও আমি একটা জায়গায় বলছিলাম যে এতদিন পরে এসে, স্বাধীনতার ৫৩ বছর পরে এসে, যেখানে আমাদের প্রধানমন্ত্রী নারী এতদিন ছিলেন, বিরোধী দলীয় নেত্রী তিনি নারী ছিলেন, সেখানে আসলে নারী স্বাধীনতা দেয়া হবে কি হবে না, এখানেই তো বোঝা যায় যে আমরা আসলে নারী স্বাধীনতাকে কতটুকু প্রায়োরিটি দিয়েছি। অন্যদিকে যদি আপনি দেখেন যে আমেরিকার মতো দেশে, সেখানে তাদের ইতিহাসে কোনো নারী প্রেসিডেন্ট নেই, অথচ নিশ্চয়ই আমরা স্বীকার করবো যে সেখানে নারীর মত প্রকাশের স্বাধীনতা, পোশাকের স্বাধীনতা, আচারের স্বাধীনতা আমাদের থেকে খানিকটা হলেও বেশি আছে। সো এই জায়গাগুলো অনেকটা গোজামেলে ভরা আসলে তানভীর ভাই, আমার মনে হয়। সো ভয় যদি বলেন, মানে আমরা তো ভয়ের ওরকম কি দেখেছি আসলে, রাষ্ট্র থেকে আমাদের কতটুকু দেয়া হয়েছে আর সমাজ থেকে কতটুকু পেছনে টেনে ধরা হয়েছে। সো এই দুটো জায়গায় যদি দেখেন যে রাষ্ট্র থেকে খুব স্ট্রংলি আমাকে অনেক কিছু দিয়ে দেওয়া হয়েছে, কিন্তু সোসাইটি আমাকে পিছনে টেনে ধরেছেন, এই কম্পারিজনটা আমার আসলে খুব দরকার। সো রাষ্ট্র কি দিবে না দিবে তার থেকে বড় কথা আমাদের সোসাইটিকে আমরা কতটুকু শিক্ষিত করতে পারছি, সচেতন করতে পারছি। খুব কমন একটি প্রশ্ন, সেটি হচ্ছে জুলাই বিপ্লবে খুব কম মানুষই এবং সবুজ তারকা বা সৃজনশীল মানুষরা বলি যে সবচেয়ে সমাজ সচেতন থাকে, সবচেয়ে সমাজ বিপ্লবী হয় এবং সঠিক অর্থে বলতে চায়। কিন্তু সত্যি অনেকে বলেছেন যে বিগত অভ্যুত্থান, বিগত স্বৈরাচার পতন বা এরশাদ পতনের সময়ও যতটা শিল্পী সংস্কৃতি কর্মীরা সোচ্চার ছিলেন, অংশগ্রহণ ছিলেন, এবারের সেই তুলনায় খুবই কম।
হাতে গোনা কয়েকজনকে, যাদের দুজনের সাথে আমি আজ কথা বলছি, এবং আরো কয়েকজন। তো এই অবক্ষয়টা কি দীর্ঘদিনের শাসন ব্যবস্থা, নাকি সাংস্কৃতিক চর্চার একটা অবক্ষয়? আসলে আজকের এই জায়গায় আসার পেছনে আমাদের নীরবতা অনেকখানি দায়ী। একটি সরকার বা একজন শাসক কখন আসলে স্বৈরাচারী হয়ে যান, তার পেছনে কি আমি আপনি দায়ী নয়? অফকোর্স আমরা দায়ী। আসলে যখন অনেক মানুষের রক্ত রাস্তায় নদী বইয়ে দিল, তখন আসলে আমাদের কিছু মানুষের বিবেকে একটু নাড়া দিয়েছে, কিছু মানুষের সেটাও দেয়নি। ইতালীয় কবি দান্তের কথা নিশ্চয়ই আপনারা জানেন, যে তিনি বলেছিলেন যে নরকের সবচেয়ে অন্ধকার জায়গাটি সেই সকল মানুষের জন্য যারা আসলে মোরাল ক্রাইসিসের সময় চুপ করে থাকেন। এখন আমাদের বুদ্ধিজীবী সমাজ কেন চুপ করেছিলেন? আসলে আপনি যেমন বলছিলেন যে নারী এবং ধর্মকে ট্রাম্প কার্ড হিসেবে ব্যবহার করা হচ্ছে, ঠিক তেমনি ধর্ম নিরপেক্ষতা, সংস্কৃতি এবং মুক্তিযুদ্ধকেও তো আসলে কুক্ষিগত করে রাখা হয়েছিল একটি দলের নাম করে। সো সেই দল ছাড়া কি কোনো রাজনৈতিক মানুষ ছিলেন না? বলা হয়েছে না, আসলে ছিলেন না। সেই দল ছাড়া কি কোনো মুক্তিযোদ্ধা ছিলেন না? না, সেই দল ছাড়া আসলে সবাই রাজাকার ছিলেন। তো সেই জায়গায় এখন কারা চুপ করেছিলেন? আপনি দেখবেন যে সেই সকল মানুষ চুপ করেছিলেন যারা আসলে বিগত 16 বছর ধরে ভীষণ সুবিধা পেয়েছেন। আবার এমন অনেক মানুষ আওয়াজ তুলেছেন যাদের বিবেক আসলে সেই সুবিধার থেকে অনেকখানি বেশি জাগ্রত। তারা হয়তো ওই সময়ও সুবিধাবাদী ছিলেন, ওই সময় অত ভালনারেবল ছিলেন না, কিন্তু মানুষের কান্না, মানুষের রক্ত তাদেরকে জাগিয়ে তুলেছে। তো আমাকে যদি বলেন যে আমি তা বুদ্ধিজীবী, আসলে আমরা মানে কাদেরকে বলবো, সংস্কৃতি মনা আসলে কাদেরকে বলবো? যাদের কাছে মানুষের কান্না, মানুষের রক্ত, ন্যায় বিচার, শিশু হত্যা, যুবক হত্যা, বৃদ্ধ হত্যা কোনো ধরনের সাড়া জাগায় না, শুধুমাত্র তাদের সুবিধা কিংবা একটা গদবাঁধা বুলি তাদের বলেন, তাদেরকে আমি সংস্কৃতি মনা, সংস্কৃতিবান বা বুদ্ধিজীবী বলতেই রাজি না। সত্যিকার অর্থে যারা বুদ্ধিজীবী তারা দেরিতে হলেও আসলে নিজের সুবিধা অসুবিধার জায়গাটি বাদ দিয়ে হলেও আওয়াজ তুলেছেন, যে কোনো রকমের। সেটা হতে পারে রাস্তায় নেমে, সেটা হতে পারে বুলেটের সামনে দাঁড়িয়ে, সেটা হতে পারে অনলি একটা ফেসবুক পোস্ট দিয়ে যে অন্তত গুলি থামাও। তো সেই জায়গাটা আমার কাছে খুব ক্লিয়ার। যারা মানে যাদের বিবেক আছে তারা অন্তত শিশু হত্যাকে চুপ করে মেনে নিতে পারেন না। যারা মেনে নিয়েছেন তারা কতটুকু বুদ্ধিজীবী নাকি সুবিধাবাদী, সেটা তো নিশ্চয়ই একটা বড় প্রশ্নের মুখে দাঁড় করায় আমাদের।